নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য আপনাদের এবং আমাদের সকলের গুরুত্বপূর্ণ বেশ কিছু অর্গান নিয়ে আমরা আলোচনা করব। আসলে গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে আমরা চোখে তো দেখতে পাই না, কিন্তু তারা প্রতিনিয়ত আমরা জন্মাবার সাথে সাথে কাজ করা কিন্তু শুরু করে দিয়েছে। আমরা ঘুমোই কিন্তু তারা কিন্তু কাজ করে যায়। তাই আমাদের একটা দায়িত্ব বর্তায় যে কিভাবে আমরা আমাদের এত দামি মূল্যবান গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে ভালো রাখতে পারি, তাদেরকে সুস্থ রাখতে পারি। আমাদের কোনো ভালো লাগা, আমাদের কোনো ভুল নিয়ম, আমাদের কোনো অযথা নিয়ম ভঙ্গন যাতে আমার গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে নষ্ট না করে, ক্ষতিগ্রস্ত না করে, সেই দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আমার আপনার বর্তায়। আপনি হয়তো জল কম খাচ্ছেন, আপনি হয়তো নিয়ম করে খাবার দাবার খাচ্ছেন না, আপনি হয়তো প্রত্যেকদিন এক্সারসাইজ করছেন না, আপনি হয়তো নিয়ম করে প্রত্যেক দিনে যে নির্দিষ্ট সময়সূচির কাজগুলো সেটা করছেন না, অর্থাৎ সঠিক সময় ঘুম থেকে উঠছেন না, সঠিক সময় ঘুমোতে যাচ্ছেন না, আপনার স্নান খাওয়া দাওয়া সবই হচ্ছে অনিয়মে। এই অনিয়ম জীবনযাত্রা এবং তার পাশাপাশি ভুল খাদ্য খাবার এবং তার পাশাপাশি হয়তো আমাদের প্রত্যেক দিনের লাইফস্টাইল সবকিছুর মধ্যে থেকে আপনি ক্ষতি করছেন আপনার দামি অর্গানগুলোকে। কিভাবে অর্গানের যত্ন নেবেন, কিভাবে নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন, কিভাবে নিজেকে ভালো রাখবেন, কিভাবে নিজেকে দীর্ঘদিন সুস্থ রাখবেন, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের জন্য আমরা কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এ হালদার। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গানগুলোর মধ্যে একটি নাম সবার আগে আসে, সেটা হচ্ছে কিডনি। কিডনিতে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তার সমাধানের প্রয়োজনীয়তা রয়েছে। কিডনির সমাধান বা কিডনির সমস্যা অনেক প্রকারের হতে পারে। সমাধানের নাম তো একটাই, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। সমস্যার মধ্যে একটি অন্যতম সমস্যা অবশ্যই সিকেটি, ক্রনিক কিডনি ডিজিজ। কি ক্রনিক কিডনি ডিজিজ, কি এমন সমস্যা হলো যেটা ক্রনিক রোগে পরিণত হলো কিডনির জন্য? এই সমস্ত বিষয় আজকে জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। ক্রনিক কিডনি ডিজিজ যখনই আমরা বলি, ক্রনিক কথাটা তখনই আসে, মানে হচ্ছে যখন আমাদের কিডনির প্রবলেমটা অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে সেই প্রবলেমটা আস্তে 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 বাড়তে থাকছে, সেটাকে আমরা তখন বলি ক্রনিক কিডনি ডিজিজ। তো এই ক্রনিক কিডনি ডিজিজ কেনই এত মানে ভয়ঙ্কর জিনিস, কারণ আমরা এরকম পেশেন্ট বহু দেখেছি যে এটা শুরু হয় একটা ছোট্ট সিমটম থেকে, কিন্তু যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় একটা স্টেজে গিয়ে রেনাল ফেলিওরতে গিয়ে এটা শেষ হয়। রেনাল ফেলিওর মানে ধরে নিন সে পেশেন্ট হয়তোবা আর বাঁচবে না। তো সেই কারণেই আমরা কিডনিকে এতটা গুরুত্ব দিই। তো এটা নিয়ে আলোচনা করব, অবশ্যই এটা নিয়ে আমরা আলোচনায় থাকবো। তবে আমাদের বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বাগনান থেকে বলছি। হাওড়া বাগনান থেকে বলুন দাদা, কি প্রবলেম হচ্ছে? বয়স কত? আমার 30 বছর। 30 বছর, আচ্ছা কি প্রবলেম হচ্ছে বলুন। আমার দাঁতের মাড়িতে পাথর জমে যাচ্ছে আর রক্ত বের হচ্ছে, আর কোন সময় ঠান্ডা জল খেয়ে নিচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, একটু দাঁত মাড়ি ফুলে যাচ্ছে। আচ্ছা, মাড়ি থেকে এখন কি ব্লিডিং হচ্ছে? এখন রক্ত পড়ছে? ব্রাশ করলে ব্লিডিং হচ্ছে, হাতে করলে হচ্ছে না, কিন্তু ব্রাশ দিয়ে যখন করছি তখন ব্লিডিং হচ্ছে। এটা মোটামুটি কতদিন আছে? 2 মাস ধরে এটা হচ্ছে। 2 মাস ধরে। এর জন্য কি কোনো রকম দেখাইনি বা ওষুধ, গরম জলে একটু গার্গিল করি কোন সময়, আচ্ছা ওটা হলো আরাম পায়, নাহলে ব্যথা মাঝে মাঝে হয় কমে যায়। ঠিক আছে, গরম ইয়ে করলে কমে যাচ্ছে। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। দাঁতের এই যে প্রবলেমটা বলছেন যে ওখানেতে পাথর জমছে, তো এই জিনিসটা কি হয়, ওখানেতে একটা ক্যাভিটি তৈরি হয়। অনেক সময় ঠিকঠাক মতো আমরা যদি ব্রাশ না করি, যদি রেগুলারলি মেনটেন করে দিনে 2 বার যদি ব্রাশ না করি, তাহলে ওখানেতে কি হয়, একটা ক্যাভিটি তৈরি হয়, এবং ওই ক্যাভিটির মধ্যে কিছু কিছু আমাদের খাবারের কিছু কিছু খাবারের পার্টিকেলস ওর মধ্যে আস্তে আস্তে জমা হতে থাকে, এবং জমা হওয়ার পরে ওইটা যদি ঠিকঠাক মতো করে আমরা ওয়াশ আউট না করি, তাহলে ধীরে ধীরে কি হয়, ওখানেতে একটা ইনফেকশন জন্মায়। এবং যখনই ইনফেকশনটা হয় তখন কিন্তু ইনফেকশনটা শুধু দাঁতের মধ্যে থাকে না, সেটা আস্তে আস্তে কি হয়, আমাদের মাড়ির ওপরেতেও এটা আস্তে আস্তে ছড়াতে থাকে, এবং সেখান থেকে যখন ইনফেকশন বাড়ে তখন কিন্তু আস্তে আস্তে যখনই আপনি ব্রাশ করবেন তখনই একটা ব্লিডিং আসবে, যেটা উনি কমপ্লেন করলেন। তো এখানে কি হয় যে ইনফেকশন আপনার ওখানেতে হয়ে আছে, তো এই গরম জল দিয়ে ধুয়ে ওই জায়গাটাকে কোনো রকম করে আপনি সলিউশন পাবেন না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনফেকশনটা কাটাতে হবে। হ্যাঁ, ইনফেকশন কাটানোর জন্য অনেক ভালো ভালো ওষুধ আছে,
অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় অন্যান্য প্যাথিতে কি হয় যে আপনাকে সাডেন কমানোর জন্য যে আপনি গেলেন, আপনাকে 1-2 দিনের মধ্যে জিনিসটা কমিয়ে দেবে, তো সেখানে কি হয় কিছু কিছু ক্ষেত্রে স্টেরয়েড অনেক সময় ইউজ করে। তো সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে দাঁত আপনার এফেক্টেড হয়ে আছে সেই স্টেরয়েড কিন্তু ভবিষ্যতে অন্যান্য দাঁতগুলোকেও আস্তে আস্তে খারাপ করে। তো সেই কারণে এটাকে ন্যাচারাল ভাবে ঠিক করতে হবে। ন্যাচারাল অনেক পদ্ধতি আছে, অনেক উপায় আছে, যেগুলো যদি আপনি ইউজ করেন দেখবেন ধীরে ধীরে ওই ইনফেকশনটা কেটে গেছে। এবং সব থেকে বড় কথা যে যদি আপনি ন্যাচারাল ওয়েতে আপনি ট্রিটমেন্টটা করেন, যেটা আমরা দিয়ে থাকি একমাত্র, যে আপনার অন্যান্য দাঁতগুলোতে কোনো রকম এফেক্ট হবে না এবং তার সাথে সাথে মাড়ির যে ইনফেকশনটা আছে সেটাও কেটে যাবে। তো অবশ্যই এটার ট্রিটমেন্ট আছে। বাগনান থেকে কাছাকাছি অনেক চেম্বার আছে, আপনি হাওড়াতেও আসতে পারেন, মেছেদাতেও আসতে পারেন। তো একবার হেল্পলাইন নাম্বারে ফোন করে নিন, ফোন করে আপনার যেটা কাছে মনে হবে, যেটা সুবিধে মনে হবে সেই জায়গায় একবার আসুন, এসে দেখান যে হ্যাঁ কি কি জায়গায় আছে, ইনফেকশনটা কতটা ছড়িয়েছে সেটা একবার দেখতে হবে। এবং ব্লিডিং যেটা হচ্ছে সেটা যতক্ষণ ওই ক্যাভিটিটা একবার আমরা না দেখতে পাচ্ছি সেই মতো বলা সম্ভব নয়। তো একবার দেখিয়ে নিন, অবশ্যই ট্রিটমেন্ট আছে, আর এটার একদম ন্যাচারাল ট্রিটমেন্ট আছে যার কোনো রকম সাইড এফেক্ট নেই। একদম এই ন্যাচারাল কথাটাতে সবসময় বিশ্বাস রাখে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। কারণ দেখবেন কেমিক্যাল, স্টেরয়েড, ড্রাগস এই বিষয়গুলো খুব চটজলদি আপনার উপরে কাজ করবে। আপনি সাধারণ একটা ব্লিচ আপনার হাতে বা মুখে ট্যান পড়ে গেছে, একটু ব্লিচ অ্যাপ্লাই করুন, দেখবেন ইনস্ট্যান্ট আপনার স্কিনটা পরিষ্কার ঝকঝকে হয়ে গেল। কিন্তু তারপরেই দেখবেন 2-4 দিন পর আপনার স্কিনটা কালো হয়ে গেল। এটাই হচ্ছে কেমিক্যালের কাজ। এরকম কাজ কি সত্যি আপনি পছন্দ করবেন, নাকি আপনি চাইবেন একেবারে ন্যাচারাল পদ্ধতিতে আপনাকে ভালো করা হোক, যেটা ভালো করবে সারা জীবনের জন্য ভালো করবে, কোনো রকম ক্ষতি ছাড়া ভালো করবে? যেহেতু কিডনির মতন এত গুরুত্বপূর্ণ একটা অর্গানকে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানেও বোধহয় ওই ন্যাচারাল বা প্রাকৃতিক এই বিষয়গুলোর সাথে নিজেকে বোধহয় যুক্ত রাখা দরকার। আমরা শুনছিলাম সেটা। কারণ এই যে বললাম যে সিকেডি জিনিসটা কি, কারণ যেটা আপনাকে বললাম যে কিডনির কোনো একটা ফাংশন আস্তে আস্তে নষ্ট হচ্ছে, সেটা লং টাইম ধরে আস্তে আস্তে নষ্ট হয়ে হয়ে একটা স্টেজে গিয়ে এমন জায়গায় পৌঁছলো যেখানেতে তার পুরোপুরি সাইনম সিমটম গুলো বাইরে চলে এলো এবং কিডনির ফাংশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই প্রসেসটাকে, লম্বা প্রসেসটার জন্য আমরা এই রোগটাকে বলি সিকেডি। তো ওই সিকেডিতে আমাদের হয়টা কি, আগে জানতে হবে যে আমাদের কিডনির ফাংশনটা কি, যে আমাদের কিডনি কি কাজ করে শরীরের মধ্যে। আমাদের কিডনি যেটা করে প্রথমত হচ্ছে আমাদের শরীরের যে ওয়েস্ট প্রোডাক্ট আছে, ন্যাচারাল যে ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল যে ওয়েস্ট প্রোডাক্ট আছে সেই ওয়েস্ট প্রোডাক্টটাকে ফিল্টার করে বার করে। দ্বিতীয়ত হচ্ছে ব্লাডের মধ্যে যেটা এক্সট্রা আমাদের ফ্লুইড জমা হয় সেই এক্সট্রা ফ্লুইডটাকেও এটা ফিল্টারিং করে যেটা ওয়েস্ট প্রোডাক্ট সেটাকে বাইরে বার করে দেয় এবং যেটা দরকার সেটাকে আমাদের শরীরের মধ্যে ব্লাডের সাথে সার্কুলেটেড করে দেয়। এবং এর সাথে সাথে আরো ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যেটা রেড ব্লাড সেল, তো সেই রেড ব্লাড সেলকে আমাদের ফর্মেশন করে, তৈরি করতে সাহায্য করে। এর ফলে কি হয়, আমাদের শরীরেতে রক্ত যেটা থাকে কিছুটা ফর্মেশন হওয়াতে সাহায্য করে। তার সাথে সাথে যেটা করে সেটা হচ্ছে আমাদের বডির একটা ব্যালেন্স বজায় রাখে। সেটা কিভাবে, যে কিছু ইম্পর্টেন্ট মিনারেলস থাকে সেই মিনারেলস গুলোকে ফর্মেশনেতে সাহায্য করে এবং মিনারেলস গুলোকে ফিল্টারিং করে যেটা খুব দরকার সেটাকে আমাদের ব্লাডের মধ্যে দেয়। এবং এর ফলে কি হয়, দুটো আমাদের কাজ হয় শরীরের মধ্যে। এক হচ্ছে আমাদের বডিতে মিনারেলস খুব দরকার, যেটা কি হয় আমাদের একটু স্ট্রেঞ্জ আসে শরীরের মধ্যে, যাতে খুব অল্প সময়ের মধ্যে খুব উইক না হয়ে পড়ে। এবং তার সাথে সাথে আমাদের হাড়ের মধ্যেও কিন্তু মিনারেল খুব দরকার, কারণ আমরা জানি যে হাড়ের পুষ্টি হচ্ছে ক্যালসিয়াম এবং মিনারেল। তার মধ্যে একটা পার্ট হচ্ছে এই মিনারেল, যেটা কিন্তু আমাদের কিডনি যেটা দরকার সেটাকে রাখে শরীরের মধ্যে এবং যেটা দরকার নেই সেটাকে ফিল্টার করে বাইরে বার করে দেয়। তাহলে কি হলো আমাদের, এর ফলে কি হয়, আমাদের গোটা শরীরের যে হাড় সেই হাড় কিন্তু আমাদের স্ট্রং হয়। তো ফাংশন অনেকগুলো জিনিস আছে। তার সাথে সাথে আমাদের শরীরের যে ব্লাড প্রেশার, সেই ব্লাড প্রেশারটাকেও কন্ট্রোল করতে অনেকটা সাহায্য করে এই কিডনি। তো ফাংশন অনেকগুলো আছে কিডনির, যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনো জিনিসটাকে ছাড়া কোনো জিনিসটা চলবে না। একটা ফাংশন যদি এর মধ্যে কোনো রকম ভাবে নষ্ট হয় সেখানে কিন্তু আমাদের শরীরে অনেক বড় ধরনের ট্রাভেল আসবে। তো এই সিকেডিতে কি হয়, এই সমস্ত ফাংশনগুলো ধীরে 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 একটা একটা করে আমাদের এই কিডনি ফাংশনগুলো বন্ধ হয়ে যায় এবং
প্রথমেই যদি আমাদের ওয়েস্ট প্রোডাক্ট, যেটা আমাদের ওয়েস্ট প্রোডাক্ট ব্লাডের মধ্যে বা যেটা এক্সট্রা ফ্লুইড, সেইটার ফাংশন যদি বন্ধ হয়ে যায়, তখন কি হবে, আমাদের ব্লাডের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টটা বাড়তে থাকবে, ফিল্টারিংটা ঠিকঠাক মতো হবে না, এবং ফিল্টারিং যখনই হবে না তো ব্লাডের মধ্যে ন্যাচারালি আমাদের ওয়েস্ট প্রোডাক্টগুলো বাড়বে, তার মধ্যে যেমন ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই জিনিসগুলো ব্লাডের মধ্যে বাড়তে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যখনই আমাদের মিনারেলগুলো ঠিকঠাক মতো ফিল্টার হবে না, ওয়েস্ট মিনারেলগুলো আমাদের শরীরের মধ্যে যখনই রয়ে যাবে, তখন কিন্তু আমাদের হাড় উইক হয়ে যাবে, এবং তার সাথে সাথে যে কোনো কাজের জন্য আমাদের একটু উইকনেস ফিল হবে। এবং যেটা মেন জিনিস আমাদের ব্লাড প্রেশার, এই ব্লাড প্রেশারের ওপর কিন্তু নির্ভর করে আমাদের হার্টের অনেক বড় বড় রোগ। তো এই ব্লাড প্রেশার যদি ঠিকঠাক মতো কন্ট্রোলে না থাকে, তখন কিন্তু এই হার্ট ডিজিজ, যে কোনো রকম হার্ট ডিজিজের জায়গাতে যেতে পারে। তো এই যে ফাংশনগুলো যদি আস্তে আস্তে কমতে থাকে, সেখানে আপনারাও বুঝতে পারছেন যে কত বড় বড় রোগের দিকে এই জিনিসটা টান করে। তো সেই জায়গায় এই কিডনির ফাংশনটাকে আমাদের বজায় রাখা খুব দরকার, এবং যাতে কিডনি ঠিকঠাক মতো থাকে সেইটার ট্রিটমেন্ট করতে হবে। যে এটা নয় যে হ্যাঁ কোনো একটা পার্টিকুলারলি জিনিস, যে আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, আমি সেটা অন্য কোনো রকম পদ্ধতির মাধ্যমে আমাদের ব্লাড থেকে বার করে দিলাম, যেটাকে আমরা বলি ডায়ালিসিস। তো সেটাকে আমরা বার করে দিলাম, ব্যাস হয়ে গেল না, আবার সেটা জমতে থাকে। কিন্তু আমরা যদি ফিল্টারিংটাকে ঠিকঠাক করতে পারি, কিডনির ফাংশনটাকে যদি ঠিকঠাক করতে পারি, তাহলে কিন্তু ন্যাচারাল উপায়েতে আমাদের শরীরের মধ্যে ওয়েস্ট প্রোডাক্টটা বেরোবে, এবং যেটা দরকার সেটা আমাদের ব্লাডের মধ্যে থাকবে। একদম ঠিক কথা। যেমন ঘর থেকেও যদি নোংরা জল আপনি বের না করতে পারেন, তাহলে কিন্তু সেটা জলটা একটা কর্নারেই শুধু জমে থাকে না, পুরো ঘরে কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে যাবে। ঠিক একই রকম ভাবে কিডনি যখন কাজ করা বন্ধ করে দেবে, তখন তার প্রভাব আমাদের সারা শরীরের উপরে পড়বে, এফেক্ট করবে অনেক গুরুত্বপূর্ণ অর্গানগুলোতে, যেটা ডাক্তারবাবু এতক্ষণ সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছিলেন। কে আছেন পরের বন্ধু সেটাও দেখবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি রঞ্জিত দাস বলছি, হুগলি সঞ্জিতলা থেকে। আচ্ছা বলুন রঞ্জিত বাবু, কি প্রবলেম, বয়স কত? প্রবলেম বলতে আমার তো এখন বয়স 65। সমস্যাটা হচ্ছে আমার ঘুমটা ঠিক মতো হয় না, আর খাওয়ার পর শ্বাসকষ্টে কষ্ট হয়। ঘুমটা ঠিকঠাক হয় না? না, ঘুম ঠিক মতো আসছে না। আর শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়? হ্যাঁ, খাওয়ার পর শ্বাসকষ্টে কষ্ট হয়। 27 বছর বয়স, কিন্তু সিমটম গুলো কেমন বয়স্ক? আচ্ছা 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 আচ্ছা। শ্বাসকষ্ট যেটা হয়, এটা কি কোনো সিজনে হয় না যে কোনো সময়, সব সময়? না, এটা সবসময় হয় না, যে কোনো সময় হয়। আর পেটে ব্যথা করে। কোথায় ব্যথা করে? কোথায়? আটা খাওয়ার পরে বেশিরভাগ রাত্রে পেটে ব্যথা করে? হ্যাঁ, পেটে মিডলে ব্যথা হয়। আচ্ছা, কোন রকম কি গ্যাস অম্বলের কোন রকম প্রবলেম আছে আপনার? গ্যাসের তো সমস্যা আছে, আমার আগে ওষুধ ছিল, তার জন্য সমস্যাটা হচ্ছে। আচ্ছা, আপনার কি রেগুলার পেট পরিষ্কার থাকে? সেটার সমস্যা, পেটের ঠিকমতো পরিষ্কার হয় না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, বলে দিচ্ছি। আপনি যে কটা প্রবলেমের কথা বললেন, প্রথমত যেটা বলছেন যে ঘুম হয় না, হয়তোবা আপনার কোনো রকম স্ট্রেস, কিংবা এই যে শ্বাসকষ্ট একটা আসছে, বা এই যে রাতের বেলায় আপনার পেটের ব্যথাটা হচ্ছে। তো অনেক সময় কি হয়, শারীরিক এই ট্রাভেলের জন্য আপনার এই অনিদ্রা, যেটা এই জিনিসটা আসতে পারে। এছাড়া যদি আপনার স্ট্রেস থাকে, সেই স্ট্রেসটাকে আপনাকে কাটাতে হবে, এবং তার জন্য যেটা ন্যাচারাল উপায়, যেটা খুব ভালো একটা পদ্ধতি আছে এই স্ট্রেসকে কাটানোর জন্য, যেটা হচ্ছে আমাদের একটা পঞ্চকর্মের পার্ট, যেটাকে বলে শিরোধারা। তো এই শিরোধারা যদি আপনি নেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনার দেখবেন ডে বাই ডে আস্তে আস্তে কেটে গেছে, এবং এর জন্য কোনো রকম ওষুধের ওপর আপনাকে ডিপেন্ড হতে হবে না। কারণ যদি এই অনিদ্রা থাকে, তাহলে দেখা যায় যে একটা স্টেজে গিয়ে আপনাকে ওষুধ নিতে হয়, আর যখনই আপনি ওষুধটা নেবেন, তখন কি হয় যে আপনাকে সেটা আজীবন নিতে হবে। যখনই আপনি ওষুধটা ছেড়ে দেবেন, তখন কিন্তু আপনার এই ঘুমটা আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার এই শ্বাসকষ্ট কারণটাও অনেক হতে পারে, সেটা একটুখানি আমাদের পরীক্ষা করে দেখতে হয়। কারণ যদি শরীরে অ্যালার্জি থাকে, তাহলে শ্বাসকষ্ট হতে পারে। যদি আপনার লোকাল কোনো ডাস্টে তো অ্যালার্জি থাকে, সেটাতেও হতে পারে। কিংবা আপনার চেস্টে যদি কোনো রকম ইনফেকশন হয়, সেখান থেকেও এই শ্বাসকষ্টটা হতে পারে। এবং যদি শ্বাসকষ্ট আস্তে আস্তে বাড়ে, তাহলে অবশ্যই সেটাকে পরীক্ষা করে একবার দেখে নেওয়া দরকার যে হ্যাঁ, চেস্টে কোনো রকম ইনফেকশন আছে কিনা। কারণ যদি ইনফেকশন থাকে, সেটা যদি ডে বাই ডে বাড়ে, তখন কিন্তু ভবিষ্যতে গিয়ে এই শ্বাসকষ্ট থেকে অনেক বড় জিনিসও হতে পারে, অনেক বড়ভাবে ইনফেকশন গোটা লাংসের মধ্যে ছড়িয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত যেটা আপনি পেটে ব্যথা বলছেন,
সেটা আপনি নিজেও বললেন যে আপনার গ্যাস অম্বলের প্রবলেম একটু আছে, পেট পরিষ্কার থাকে না, তাহলে আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে যাতে আপনার খিদে ঠিকঠাক হয়, হজম ঠিকঠাক হয়, যাতে গ্যাস অম্বলটা না হয় এবং পেটটা যাতে পরিষ্কার থাকে। তো আপনার এই পেটে ব্যথা হচ্ছে, আপনি হয়তো কোনো রকম পেট ব্যথার ওষুধ খেয়ে কিন্তু সেই জিনিসটাকে ভালো করতে পারবেন না, সেটা হচ্ছে সাময়িক। ঠিক সেরকম আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আপনি হয়তো কোনো রকম পাম্প ইউজ করলেন, সাময়িক আপনি ভালো থাকলেন, কিন্তু ভেতরে আপনার ইনফেকশনটা রয়ে গেল। তো যদি আপনি মনে করেন যে আমি ভালোভাবে থাকবো, সুস্থভাবে থাকবো, কোনো রকম ওষুধের ওপর ডিপেন্ড হয়ে থাকবো না, এবং আমার যা যা প্রবলেম এই জিনিসগুলো যাতে আমার বেশি দিন না থাকে, আমি একটা নর্মাল লাইফ লিড করতে পারি, তাহলে অবশ্যই আমরা সাহায্য করতে পারি তার জন্য। এবং তার জন্য আপনাকে যেটা করতে হবে, একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই আপনার এক্স্যাক্ট প্রবলেম যেগুলো হচ্ছে তার কারণটা কি। কারণ সেই কারণটা যদি আমরা খুঁজে বার করে ট্রিটমেন্টটা করি, তখন দেখবেন যে এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়েছে এবং আপনার ভবিষ্যতে এই জিনিসটা আর ফেরত আসবে না, এইটুকুনি জোর গলায় বলতে পারি। একদম ঠিক কথা। আসলে এখন বর্তমানে চিকিৎসকদের প্রয়োজনীয়তা তো সব সময় ছিল, সব যুগে ছিল, কিন্তু বর্তমানে চিকিৎসকেরা কেমন যেন অক্সিজেনের বোতল হয়ে যাচ্ছে। যেমন অক্সিজেন ছাড়া একটা মুহূর্ত আমরা বাঁচতে পারি না, চিকিৎসকরা ছাড়াও আমরা একটা মুহূর্ত বাঁচতে পারবো না। একটা 27 বছরের ছেলে, সে বলছে পেটে ব্যথা, তাও হতে পারে। তার পাশাপাশি সে বলছে আমার শ্বাসকষ্ট হয়, তাছাড়া আরো বেশ কিছু সমস্যার কথা সে বললো, অনিদ্রার সমস্যা। একটা 27 বছরের ছেলে তো ফসফস করে ঘুমাবে, তার অনিদ্রার সমস্যা চলে আসছে। এখন কত অল্প বয়সে ডাক্তারবাবু আমরা বয়স্ক হয়ে যাচ্ছি। আমার মনে হয় আপনাদের চেম্বারে এরকম উদাহরণ বোধহয় ভুরি ভুরি থাকে। হ্যাঁ অবশ্যই, কারণ আমরা তো দেখি, আমরা এরকমও দেখেছি যে 10 বছরের বাচ্চারও সুগার হয়েছে, সেই সুগার প্রায় হয়তো 450-র উপরে ছাড়িয়ে গেছে। এবং এই সমস্ত প্রবলেম যেগুলো হচ্ছে অনিদ্রার প্রবলেম, এখন অনেক অল্প বয়সে ছেলে মেয়েদের দেখা যায় যে এই অনিদ্রার প্রবলেম। কারণ হচ্ছে আমাদের ডেলিকার লাইফস্টাইল, স্ট্রেস, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলোকেও কাটাতে হবে, তার সাথে সাথে আমাদের লাইফস্টাইলটাকে মেনটেন রাখতে হবে। বারবারই বলা হয় যে লাইফস্টাইল যদি মেনটেন থাকে, তাহলে কিন্তু বিভিন্ন রকম রোগ থেকে আমরা বাঁচতে পারি, কিংবা সেই রোগটাকে প্রোটেক্ট করে রাখতে পারি। তো লাইফস্টাইল অবশ্যই দরকার, কারণ আমরা যখন হিস্ট্রি নিই তখন দেখা যায় যে কারোর হয়তো শ্বাসকষ্ট হচ্ছে, কারণ হচ্ছে উনি হয়তো ওনার জব পারপাসে কোনো রকম স্মোকি এলাকাতে উনি কাজ করছেন, কিংবা ডাস্ট এলাকাতে কাজ করছেন। কিন্তু যদি ওনার শ্বাসকষ্টটা বাড়ে, তাহলে ওনাকে প্রোটেকশন নিতে হবে, ওনাকে মাস্ক পরে কাজ করতে হবে, যাতে ওই জিনিসটা ডাইরেক্ট না ওনার কন্ট্যাক্টে আসে। যদি ওনার ঘাড়েতে যদি কোনো রকম ব্যথা, ঘাড়েতে যদি কোনো রকম ব্যথা হয়, যে আমরা যে জব করছি, আমরা কম্পিউটারের সামনে বসে অনেকক্ষণ ধরে জব করছি, সেই কারণের জন্য আমার ব্যথাটা হচ্ছে। আচ্ছা, কি আছে? হতেই পারে। হ্যালো, ঠিক আছে, ফোনটা নিন। হ্যালো, আমি আছি, আমি বালুরঘাট থেকে বলছি। আচ্ছা, রিসিভারটা মুখের সামনে নিয়ে একটু ওয়েট করতে হয়। ডাক্তারবাবু কত গুরুত্বপূর্ণ কথা বলছেন, তো আপনার কথার চোটে আমরা শুনতেই পেলাম না। যাই হোক, বলুন কোথা থেকে ফোন করছেন বললেন? বালুরঘাটি থেকে বলছি। আমার ওয়াইফ আপনার ওই সোহাবাজারের চেম্বারে ডাক্তার দেখিয়েছিল ঘোষালের কাছে, বুঝছেন? আচ্ছা, ওনার পায়ে ব্যথার জন্য। আচ্ছা, উনি তো কিছু ওষুধপত্র দিয়েছিলেন এবং একটা হাঁটুর এক্সরে এবং আরো কিছু ব্লাড টেস্ট দিয়েছিলেন। হ্যাঁ, তো সেগুলো সবই করা হয়েছে। ওষুধটা 7 দিন মতন বোধহয় খেয়েছিল, কি তার মধ্যে আবার অন্যরকম ঘটনা ঘটে গেল। হ্যাঁ, 15 দিন পরে আসতে বলেছে, যে 7 দিন ওষুধ খাওয়ার পরে ওর মাথা ঘোরা শুরু হয়ে গেল। তার জন্য ও হসপিটালে নার্সে কাজ করে। হ্যাঁ, তা ওখানে হসপিটালে ডিউটি করতে করতে মাথা ঘুরে গেল। তখন ওই হসপিটালে একটু ভর্তি করে নিল এবং ওদের যে ডাক্তার আছে, ওই নাম বলার দরকার নেই তো, কি হয়েছে, কেন মাথা ঘুরে গেল? হ্যাঁ, কেন কি হলো? ডাক্তারবাবু তো আবার সিটি স্ক্যান অনেক কিছু করে কোনো রোগ পাচ্ছিলেন না। পরে উনি আবার কানের ডাক্তারকে রেফার করলেন। কানের ডাক্তার একটা পরীক্ষা দিয়ে ধরা পড়ে যে কানের ওই কানের যে দুটো নাকি ফাটা, একটা সোনার আর একটা ওই ব্যালেন্সটা, ওই ব্যালেন্সের গন্ডগোল আছে। কানের ডাক্তার ওষুধ দেওয়াতে কিছুটা কানের এটা গেছে ঠিকই, হ্যাঁ, কিন্তু অন্য আবার সমস্যা ওই পায়ের এবং
না, কিছুতেই যাচ্ছে না। আচ্ছা, হ্যাঁ, এই অবস্থায় কি করা যায়? ওষুধ তো আপনাদের খেতে খেতে বন্ধ করে দিয়ে 7 দিন ওষুধ খেয়েছেন মাত্র। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলুন, তারপরে আমি বলছি আপনাকে। আর কিছু বলার আছে? না, কিছু এই মুহূর্তে কি করবো? ঠিক আছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আপনি টিভির সামনে চলে যান দাদা, আপনি টিভির সামনে চলে যান, শুনতে থাকুন, বলে দিচ্ছি। মেন ব্যাপার হচ্ছে, যখন কোনো পেশেন্ট আসেন আমাদের কাছে, ধরুন হয়তো উনি এসে কমপ্লেন করেন যে আমার অস্টিওআর্থারাইটিস আছে, আমার হাতে পায়ে ব্যথা, আমার গাঁটে গাঁটে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে। তো তার সাথে সাথে যেটা আমাদের দরকার সেই সমস্ত টেস্ট কিন্তু ওনাকে করানো হয়, এবং করানোর পর দেখা যায় যে হ্যাঁ 7 দিন হয়েছে, মানে এখনো মনে হচ্ছে উনি রিপোর্টস গুলো দেখাননি। তো কারণ হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে 15 ডেজ পর আমরা সেই রিপোর্টস গুলো যদি একবার দেখতে পারতাম তাহলে হয়তো আগেই আমরা সেই ব্যবস্থাটা নিতাম। যাই হোক, একটা রোগ আছে, তার সাথে যদি অন্য রোগ থাকে তার প্রবলেমটা আলাদা হতেই পারে। কারণ ধরুন আপনার অস্টিওআর্থারাইটিস আছে, আপনি ব্যথা যন্ত্রণা নিয়ে এসছেন, এবার আপনার কানের একটা সমস্যা আছে, আপনি কিন্তু কমপ্লেন করছেন আমাদের কাছে যে আমি ব্যথা যন্ত্রণার জন্য দেখাবো। এখন আপনার যে সাইডের প্রবলেমটা আছে সেইটা আমরা যখন টেস্টের রিপোর্টটা হাতে পাবো তখন আমরা কিন্তু জিনিসটাকে বুঝতে পারবো যে হ্যাঁ নেক্সট বার যখন এসে বলবেন যে হ্যাঁ ডাক্তারবাবু আমার এই প্রবলেমটা আছে, আপনি মেডিসিনসগুলো খেয়ে আগের থেকে কিরকম আছি সেটা জানালেন, এবং তার সাথে সাথে আমার না এই প্রবলেমটা হচ্ছে, তখন কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ ওনার শরীরেও অন্য একটা কিছু প্রবলেম আছে। একদম। এবার ধরুন যে সাডেন একটা পিরিয়ডের মধ্যে আপনাকে যখন মেডিকেশন করা হয়েছে, তার মধ্যে আপনার সাডেন আপনাদের ভাইরাল চেঞ্জের জন্য জ্বর আসতেই পারে, আমার যে কোনো কারণের জন্য আমার হয়তো পেট খারাপ হতেই পারে, কিংবা এই যে মাথা ঘোরা, যদি উনি প্রেশারের কোনো ওষুধ খান, কোনো যদি সুগারের ওষুধ খান, সেখান থেকে মাথা ওনার সাডেন প্রেশার আপ ডাউন করতে পারেন। সেটা কিন্তু কোনো রকম মেডিকেশনের জন্য হয় না, ওনার শরীরের মধ্যে একটা রোগ আছে, সেই রোগের জন্য হচ্ছে। তো সেই জিনিসটা স্টেপ বাই স্টেপ এগোবে। তো আপনাকে যেটা আমি সাজেশন করব যে এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। যদি আপনার অন্য কোনো সমস্যাও থাকে, ট্রিটমেন্ট আমাদের কাছে আছে, আপনাকে সেটাকে ফলো আপ করতে হবে। এই যে আপনাকে বলা হয়েছে রিপোর্টটা করে তারপরে আসা, এমনকি হয়তো বা আপনাকে নাম্বারসও দিয়ে দেওয়া হয়েছে যে কোনো অসুবিধে হলে আপনি ফোন করবেন, ফোন করে আমাদের জানাবেন, এরকম সব পেশেন্টদের আমাদের নাম্বার দেওয়া হয়। তো অবশ্যই সেই প্রবলেমটা হয়তো আপনি জানাতে পারতেন, জানালে আমরা আরো বেশি আপনাকে সহযোগিতা করতে পারতাম। যাই হোক, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। আপনি রিপোর্ট যেগুলো করিয়েছেন সেগুলো নিয়ে আপনি পারলে পরের সপ্তাহতেই এসে আমাদের সাথে একবার যোগাযোগ করুন, কিংবা যা ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন আপনার এই কানের প্রবলেমের জন্য সেই কাগজপত্রগুলো একবার নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। দেখার পর অবশ্যই দুটো প্রবলেমের জন্যই আমরা সলিউশন দিয়ে দেবো। অলরেডি তো আপনার অস্টিওআর্থারাইটিসের জন্য সলিউশন আমরা দিয়ে দিয়েছি, মেডিসিনস আমরা দিয়ে দিয়েছি, আপনাকে বলেও দেওয়া হয়েছে নিশ্চয়ই যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন, কারণ আমরা প্রথমেই বলে দিই সেটা রিপোর্ট দেখার পর। তো ফার্দারও আপনাকে বলে দেওয়া হবে কানের যা যা রিপোর্টস আপনি করেছেন সেইগুলো নিয়ে আসুন, অবশ্যই তার সলিউশন আছে, এটা নিয়ে কোনো ঘাবড়াবার কারণ নেই। একদম। একটা সমস্যা ছিল অস্টিওআর্থারাইটিস, দ্বিতীয় একটা সমস্যা অ্যাড হলো কানের সমস্যা, কারণ উনি বোধহয় নিজেও জানতেন না যে ওনার কানের সমস্যা আছে, আপনার একটা ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। আর যদি আপনি বুঝতেন তাহলে নিশ্চয়ই ডক্টর এস ঘোষালকে জানাতেন, উনি তার জন্য ট্রিটমেন্ট স্টার্ট করে দিতেন। কোনো অসুবিধা নেই। আপনার প্রশ্ন এটাই যে অস্টিওআর্থারাইটিসের ট্রিটমেন্ট আমি করছি, এবার আমি কানের ট্রিটমেন্টের জন্য আসতে পারি কিনা, যদি এটাও আপনার প্রশ্ন হয় তো অস্টিওআর্থারাইটিসের পাশাপাশি এনবিপি তে কানের ট্রিটমেন্ট রয়েছে। অবশ্যই, আমরা তো বারবারই বলি যে হ্যাঁ যে ট্রিটমেন্ট আমরা পারবো সেই ট্রিটমেন্টই আমরা বলে দিই যে হ্যাঁ অবশ্যই এর ট্রিটমেন্ট আছে। সেই কারণে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি যে না আমরা আগে রিপোর্টসটা দেখি, কোন স্টেজে আছে দেখি, কি ওনার কন্ডিশনটা আছে দেখি। এই যে আমরা বারবার বলি যে আমরা সময়টা নেবো, সেই সময়টা কখন নেবো? যখন আমরা দেখবো যে হ্যাঁ ওনার এই স্টেজ আছে, সেইটা দেখার পর আমরা সময়টা নিই। তো অবশ্যই ট্রিটমেন্ট আছে, সব রকমেরই ট্রিটমেন্ট আছে, যে কোনো রকম ক্রনিক হোক কিংবা এই যে যেমন কানের কথা বললেন, কানেরও অবশ্যই ট্রিটমেন্ট আছে। তার জায়গায় আমাদের পঞ্চকর্ম থেরাপি আছে, তার মধ্যে একটা পার্ট আছে কর্ণপূরণ বলে, তো সেই জিনিসটাও আমাদের করানো হয়, সেখানেতেও দেখবেন অনেক ভালো রেজাল্ট হয়। কিন্তু যতক্ষণ না আমরা সেই জিনিসটা জানতে পারছি ততক্ষণ তো সেই জায়গাতে আমরা যেতে পারবো না। তো অবশ্যই বলবো ট্রিটমেন্ট আছে, আপনি নির্দ্বিধায় একবার যোগাযোগ করুন পরের সপ্তাহে। অবশ্যই আপনি কিভাবে ভালো থাকবেন এবং কিভাবে ভালো হবেন সবকিছু আমরা গাইড করে দেবো।
একদম সব ট্রিটমেন্টটা হোকই না আপনার এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আপনি অস্টিওআর্থ্রাইটিসের জন্য এনবিপিতে ট্রিটমেন্ট করছেন, কানের জন্য অন্য কোনো প্যাথিতে ট্রিটমেন্ট করছেন, আমার মনে হয় কনফিউজড আপনি হয়ে যাবেন। আপনার মেডিসিন, আপনার শরীর সবকিছু খুব ব্যতিব্যস্ত হয়ে উঠবে। একটা প্যাথিতে থাকুন যেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে। একই ছাদের নিচে আপনাকে এই ডাক্তার ওই ডাক্তার করতে হবে না, বরঞ্চ একই জায়গায় আপনাকে অনেকজন অভিজ্ঞ চিকিৎসক আপনার জন্য সবসময় ব্যস্ত থাকবেন। আমার মনে হয় সেরকম জায়গায় ট্রিটমেন্ট করার দরকার রয়েছে। দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সমস্ত জায়গায় চেম্বার রয়েছে, কলকাতা থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত। শুরু করব দিল্লি দিয়ে। দিল্লিতে প্রত্যেক মাসেই কিন্তু চেম্বার থাকেন এবং থাকেন সংস্থার ডিরেক্টর বি শর্মা। এবারও কিন্তু তাই আপনারা পেয়ে যাচ্ছেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় কিন্তু চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। বনগা কিন্তু আমাদের নতুন চেম্বার এবং বনগা ওপেনিং কিন্তু 18ই আগস্ট। 18ই আগস্ট থেকে নিয়ম করে আপনারা প্রত্যেক মাসে কিন্তু বনগা পেয়ে যাবেন। থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, থাকবেন ডক্টর এ হালদার, থাকবেন আরো অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। একটু যোগাযোগ করবেন, যারা এখনো নাম লেখাননি তারা এখনই কিন্তু নামটা লিখে ফেলবেন। তার পাশাপাশি জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। রায়গঞ্জের বন্ধুরা ডক্টর এস ঘোষালের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেডিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলিগুড়িতে চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গুয়াহাটিতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং আগরতলা, আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং আগরতলা এই চারটি গুরুত্বপূর্ণ জায়গায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। কলকাতা এবং হাওড়াতে চেম্বার রয়েছে। সংস্থার ডিরেক্টর বি শর্মাকে দিয়ে বলি আরেকবার, সেটা হচ্ছে মধ্যমগ্রামে ওনাকে পেয়ে যাচ্ছেন সোমবার করে, মঙ্গলবার পাচ্ছেন আপনারা ওনাকে অবশ্যই শিবপুর এবং ল্যান্সটাউন চেম্বারে, বুধবার পেয়ে যাচ্ছেন বালচিগুড়ি এবং কলকাতার শোভাবাজার চেম্বারে, আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার আমতলা চেম্বারে, শুক্রবার পেয়ে যাচ্ছেন বেলুর চেম্বারে, শনিবার পেয়ে যাচ্ছেন খিদিরপুর চেম্বারে, রবিবার কিন্তু থাকছেন আবারও ল্যান্সটাউন চেম্বারে। এছাড়া কিন্তু ম্যাডামকেও পেয়ে যাচ্ছেন, আপনারা মধ্যমগ্রামে যোগাযোগ করতে পারেন শুক্রবার এবং বেলুরে সোমবার করে। এছাড়া ডক্টর এ হালদার, ডক্টর এস ঘোষাল বা অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত, তাদেরকে কলকাতা এবং হাওড়ার প্রত্যেকটি চেম্বারে পাচ্ছেন। শুধুমাত্র আপনাকে 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করে কথা বলতে হবে। কে আছেন কথা বলবো? নমস্কার। হ্যাঁ নমস্কার, বিশ্বজিৎ মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বলছি ডানকুনি থেকে বলছি। ডানকুনি থেকে বলুন, কি প্রবলেম হচ্ছে? বলছি আমার চুলের সমস্যা, চুল দিন মানে উঠে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স 24 প্লাস। 24 প্লাস। আচ্ছা, এখন কি আপনি পড়াশোনা করেন না কোনো রকম জব করেন? না না, এখন পড়াশোনা করি না, এখন ছেড়ে দিয়েছি। আচ্ছা, ছোটখাটো একটা জব করি। আচ্ছা, আপনার কি কোনো রকম ডাস্টের মধ্যে বা কোনো রকম কিছু ধুলোর উপরে কি কোনো রকম বেশি থাকতে হয় বা এরকম কিছু? না 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 না, সেরকম কিছু না। আচ্ছা, আপনার কি এমনি অ্যালার্জি আছে শরীরের মধ্যে? না না না, কোনো অ্যালার্জি নেই। অ্যালার্জি কি কখনো টেস্ট করেছিলেন? না, টেস্ট করিনি, আমার শরীরে কোনো মানে এনার্জি নেই। আচ্ছা, আর আপনার কি লিভারের কোনো সমস্যা থাকে, গ্যাস, অম্বল এই জাতীয় জিনিসগুলো? না, গ্যাস বলতে খুব মানে মাঝে মধ্যে হয়। আচ্ছা, আপনার যে চুল ওঠে সেখানে কি কোনো রকম ড্যান্ড্রফ হয় বেশি? হ্যাঁ হ্যালো, ড্যান্ড্রফ কি বেশি হয়, খুশকি বেশি হয়? খুশকি খুব মাঝে মধ্যে, সবসময় হয় না। ঠিক আছে, আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। আগে দেখুন, বারবারই আমরা বলি যে এই যে চুল উঠছে, সেই চুল ওঠার কারণগুলোকে একটুখানি খুঁজে বার করতে হয়। কারণ কোনো না কোনো কারণেতেই তো কোনো একটা জিনিস হবে। এই যে চুল উঠছে তার পেছনেও কিন্তু কোনো রকম কারণ থাকে। যেমন কি কি কারণে হয়, এক হচ্ছে আপনার অ্যালার্জি। এই যে আপনি বলছেন যে আপনার অ্যালার্জি শরীরে নেই, অ্যালার্জি ওইভাবে বহিঃপ্রকাশ হয় না। অ্যালার্জি আপনার ব্লাডের মধ্যে যদি থাকে, সেটা বহিঃপ্রকাশ তখনই খুব বড়ভাবে হবে যখন সেটার লেভেলটা একদম এক্সট্রিম পর্যায়ে পৌঁছে যাবে, নর্মালের প্রায় দ্বিগুণ হয়ে যাবে। তো সেটা ওইভাবে বোঝা যায় না। কারণ যখনই সিমটম দেখা যায় যে আপনার চুল উঠছে কিনা, অবশ্যই একটা অ্যালার্জির পরীক্ষা করে নিতে হয়, দেখে নিতে হয়। যদি নর্মাল থাকে ঠিক আছে। লিভারের যদি কোনো রকম সমস্যা থাকে,
সেখান থেকে কিন্তু আপনার চুল উঠতে পারে। কিংবা যদি আপনার ড্যান্ড্রফ বেশি থাকে বা লোকাল কোনো রকম স্ক্যাল্পের মধ্যে ইনফেকশন হয়, সেখান থেকেও আপনার চুল উঠতে পারে। তার সাথে সাথে যদি থাইরয়েড থাকে, সেই থাইরয়েডের জন্য আপনার চুল উঠতে পারে। তো অবশ্যই এই কারণগুলো খোঁজার পর তারপরে কিন্তু সলিউশনের দিকে গেলে তবে কিন্তু আপনি দেখবেন বেটার আপনি রেজাল্টটা পাবেন। হয়তোবা আপনি এখন কোনো রকম কিছু ইউজ করছেন, ভাবছেন হয়তো হ্যাঁ সুপারফিশিয়ালি ইউজ করলে সেই জিনিসটা কমে যাবে, কিন্তু না, কারণটা যদি ভেতরে থাকে আপনি সুপারফিশিয়ালি যা ইচ্ছা ইউজ করুন না কেন আপনার কিন্তু সেই জিনিসটা কমবে না, বরঞ্চ বাড়বে। তাই ট্রিটমেন্টটা দুভাবে করতে হবে, যেটা আমরা করি, আগে কারণটাকে খুঁজে বার করে নিতে হবে, এই সমস্ত কিছুকে পরীক্ষা করে তারপরেই কিন্তু আমরা বলতে পারবো যে কি কারণে হচ্ছে, এবং সেই কারণটার যখনই ট্রিটমেন্টটা করবেন এবং তার সাথে সাথে এই চুল ওঠার জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে, আমাদের কিছু শ্যাম্পু আছে, আমাদের কিছু অ্যান্টি ড্যান্ড্রফ আছে, তো সেগুলো যখন আপনি ইউজ করবেন দেখবেন এই দুটোতে আপনার চুল যেটা উঠে যাচ্ছে সেটা কিন্তু ওঠা বন্ধ হয়ে গেছে, এবং অনেক সময় দেখা গেছে যে নতুন করে চুলও উঠেছে। একদম। এখন বর্তমানে মানে হেয়ার এবং স্কিন নিয়ে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একটু বেশি করে আপনাদের জন্য ভাবছে। ভাবনা চিন্তাটা সবসময় ছিল, প্রথম থেকেই ছিল, কিন্তু যখন ডিমান্ডটা আপনাদের তরফ থেকে বাড়ছে বা কিছু অভিযোগ বাড়ছে যে অনেক জায়গায় গিয়ে আমি আমার স্কিন বা হেয়ারের সমস্যার সমাধান পাচ্ছি না ডাক্তারবাবু, তো এটা কি আপনারা আমাদের ভালো করে দিতে পারবেন? তো সেখান থেকে ভাবনা চিন্তার আরেকটু কিন্তু সূত্রপাত। তো আপনারা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মেডিসিন পাচ্ছেন, পাশাপাশি মেডিসিনের মতন কাজ করবে এরকম কিছু প্রোডাক্ট পাচ্ছেন। এটা একটা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু সম্পূর্ণ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, এবং সেটা আপনারা চেম্বারে এলে কিন্তু অ্যাডভাইস পেয়ে যাবেন। এবং তার জন্য বলবো যে চলে আসুন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যদি স্কিন বা হেয়ারের একটা মারাত্মক সমস্যা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি সুজন বলছিলাম। কোথা থেকে বলছিলেন সুমন? সুজন বলছি। সুজন কোথা থেকে বলছেন? উল্টোডাঙ্গা থেকে। উল্টোডাঙ্গা থেকে, হ্যাঁ বলুন কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে দেখো, আমি বাঁদিকটা একটু মানে ভারী ভারী লাগে, বাঁ সাইডটা। কিসের বাঁ সাইডটা? মানে মাথার, মানে ব্রেনের বাঁ সাইডটা একটু ভারী অনুভূতি। মাথার আচ্ছা, শুধু এটাই কমপ্লেন? এটা প্রায় 5-6 মাস ধরে দেখছি, মানে হালকা মানে কানের উপর সাইডটা, ওটা কি ঠান্ডার জন্য কিছু হচ্ছে নাকি সমস্যা, এটা আমি বুঝতে পারছি না। তো আমি প্রোগ্রামটা দেখছি, খুবই ভালো লাগছে, তাই আপনাকে জিজ্ঞেস করার জন্য ফোনটা করলাম। তো এত যদি বলেন আপনি। আচ্ছা, আপনার যেটা বলছেন বাঁ দিকটা আপনার ভারী লাগছে, তো বাঁ দিকটাতে কি ব্যথা হয় কোনো রকম, না শুধু ভারী লাগে? ব্যথা হয় না? ব্যথা হয় না, শুধু ভারী থাকে। আচ্ছা, আপনি যখন বাইরে বেরোন তখন কি এই জিনিসটা বেশি হয়, না অল টাইমই এটা থাকে? বাইরে বেরোলে ঘামের একটু অতটা বোঝা যায়, মানে ঘামটা হলে শরীরে একটা কষ্ট করলে ওটা তেমন বোঝা যায় না, কিন্তু ঘুম মানে শুয়ে থাকলে তারপরে উঠলে ওটা আরো একটু বেশি থাকে, চাপ সৃষ্টির মতো লাগে একটা। আচ্ছা, এমনি সবসময় অল টাইম একটু থেকেই থাকে। আচ্ছা, আপনার মাথায় কিংবা ঘাড়ে কোনো রকম কি চোট আঘাত লেগেছিল কখনো? ঘাড়ে চোট লেগেছিল, বল খেলতাম তো, ঘাড়ে চোট লেগেছে বলে বুঝতে পারছি না, কিন্তু মাথায় লাগেনি চোট, হয়তো ঘাড়ে লাগতে পারে, হেড টেক দিতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন বলে দিচ্ছি। এই যে মাথার ভারী হয়ে থাকা, এটা অনেক সময় একটা স্টার্টিং হয় দুটো জিনিসের। একটা ফার্স্ট কথা বলি, যেটা হচ্ছে মাইগ্রেনের। অনেক সময় কি হয়, মাইগ্রেনের যে শুরু হলেই ব্যথা হবে সেরকম নয়, এক সাইড থেকে একটু ভারী ভাব থাকবে, তারপর ডে বাই ডে ওটা যদি বাড়তে থাকে তখন সেখানেতে ব্যথা যন্ত্রণা হয়তো বা আসতে পারে, এবং সেটাকে ফলো করতে হয়। এবং মাইগ্রেনের জন্য কিছু টেস্ট থাকে, সেগুলোকে করে নিতে হয়, দেখে নিতে হয় যে হ্যাঁ সেটা আদৌ ডেভেলপ করছে কিনা। আর দ্বিতীয়ত হচ্ছে, যেটা আমি জিজ্ঞাসা করলাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুরনো যদি কোনো রকম চোট লাগে আমাদের ঘাড়ে কিংবা মাথায়, এই দুটোর মধ্যে, সেখান থেকেও কিন্তু অনেক সময় প্রবলেম হতে পারে। কারণ হচ্ছে আমাদের ঘাড় থেকে আমাদের ব্রেন থেকে কিছু নার্ভ থাকে, সেই নার্ভগুলো কি হয়, অনেক সময় সেই নার্ভের ওপর যদি কোনো রকম আঘাত লাগে, অনেক সময় সেখানেতে ব্লাড সার্কুলেশনেতে একটু প্রবলেম আসে। তো যদি ব্লাড সার্কুলেশনেতে প্রবলেম এই ধরনের চোটের জন্য হয়, সেটা কিন্তু ওই সাডেন সময়ের মধ্যে হবে সেটা নয়, অনেক সময় কি হয় অনেক দিন পর সেই জিনিসটা প্রবলেমটা আসে। তো এই জিনিসগুলো একটু দেখার প্রয়োজন আছে, যে আপনি হয়তো লক্ষ্য করলে আপনিও বুঝতে পারবেন যে আপনার ঘাড়ের কোনো রকম শিরা দেখবেন একটু হালকা ফুলে আছে কিনা। তো এই সমস্ত জিনিসগুলো কিছু দেখার প্রয়োজন থাকে। তো কারণ অবশ্যই খুঁজতে হবে।
আপনি এখন স্টার্টিং এ জিনিসটা হচ্ছে, আপনি হয়তো সেইভাবে সেটাকে নিচ্ছেন না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি এখন থেকে না আপনি এটাকে দেখেন, যদি আপনি সজাগ না হন, তাহলে কিন্তু এই যে দু ধরনের জিনিসটা বললাম এর মধ্যে কোনো না কোনো একটা জিনিস কিন্তু ডেভেলপ করতে পারে। তো সেটা একবার দেখে নিতে হবে। আপনি একটা কাজ করুন, আপনি একবার আমাদের সাথে যোগাযোগ করুন। যদি আমরা মনে করি যে হ্যাঁ আপনি এমনি ঠিক হয়ে যাবেন, কোনো রকম কিছু প্রয়োজন নেই, হয়তো সাময়িক কোনো কারণের জন্য হচ্ছে, তাহলে আপনাকে কোনো রকম মেডিকেশনের মধ্যেও আসতে হবে না। কিন্তু যদি মনে করি যে কিছু টেস্ট করার পর যে হ্যাঁ প্রবলেম আছে, কারণ টেস্ট করার পর যদি প্রবলেম থাকে সেটা আপনিও বুঝতে পারবেন, কারণ টেস্টটা আপনি করে নিয়ে আসবেন। তো তখন যদি শুরুতেই আমরা ট্রিটমেন্টটা দিয়ে নিই, তাহলে কিন্তু দেখবেন ওই ভবিষ্যতের যে প্রবলেমগুলোর কথা বললাম সেই জায়গাতে, সেই স্টেজেতে গিয়ে পৌঁছবে না। একদম। তো যে কোনো ধরনের সমস্যার জন্যই কিন্তু আপনাদের জন্য পাশে সর্বদা রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। স্ক্রিনে কিন্তু যাচ্ছে দুটো ফোন নাম্বার 9830235527 বা 37। এই দুটি ফোন নাম্বার কিন্তু অবশ্যই আপনাদের নোট করতে হবে, ফোন করতে হবে, কথা বলতে হবে, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানতে হবে এবং যোগাযোগ করতে হবে। সমস্যা যাই হোক না কেন সবকিছুর জন্য আপনাদের সাথে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এমনকি কোনো সমস্যার জন্য যদি আপনাকে অপারেশনের পরামর্শ দেওয়া হয় এবং আপনি অপারেশন করতে চাইছেন না, বা অপারেশন করলে আদৌ কোনো রেজাল্ট হয় কিনা, বা অপারেশন করে অনেকে দেখেছেন ভালো রেজাল্ট পায়নি, সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে রয়েছে, আপনার পাশে রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকে আমরা কিডনি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আবারও সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু একটা বড় দিক, একটা বড় পার্ট থাকে যে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে গিয়েছেন তারা কেমন আছেন। কারণ সবসময় আপনি ডাক্তারবাবুর কথা শুনছেন, হতে পারে ডাক্তারবাবু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের একটু বেশি প্রশংসা করছে, তাহলে আপনি কেন বিশ্বাস করবেন ডাক্তারবাবুকে? তাই অবশ্যই বিশ্বাস করুন সেই মানুষগুলোকে যে মানুষগুলো নিজেরা পৌঁছে গিয়েছিলেন, যে মানুষগুলো শুধুমাত্র আপনাদের জন্য কিছু ভালো বার্তা দিচ্ছেন, বা যে মানুষগুলো আপনাদের স্থানে রয়েছেন, আপনাদের জায়গায় রয়েছেন, আপনাদের তরফে রয়েছেন। সেই মানুষগুলো কি বলছেন, রিপোর্ট বেস ট্রিটমেন্টের পর তাদের রিপোর্টে ঠিক কি এলো, কতটা ভালো হলেন, সেগুলো একটু দেখে নেবো, শুনে নেবো, তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলাকাতে ডাক্তার অনেক দেখিয়েছে, হাঁটুর জন্য একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? হাঁটু। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম মানে হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতে ওরা করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে? একদম খুশি। মানে আমি যে থেরাপি নিয়েছি, আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে এগুলো সেগুলো আমার চলে গেছে। মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে? অনেকটাই, আমি অনেকটাই খুশি। নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? সুগারের জন্য দেখিয়েছি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস। 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। জানুয়ারি থেকে দেখিয়েছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কি রকমের ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন, তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নির্বিঘ্ন ঘোষ। আপনি কোথায় থাকেন? আমলকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানি সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? মেছেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ। তাহলে আপনি খুশি আছেন? হ্যাঁ, খুশি আছি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেছেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার
ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসা এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখন বলতে গেলে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি, আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়েছে কী করে হলো, আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনো আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো, এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে? আমি খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। এরকম প্রচুর বন্ধুদের বক্তব্য আমরা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো, আরো অনেক বন্ধুদের কথা রয়েছে, তাদেরকেও ধীরে ধীরে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। প্রত্যেকে কিন্তু জটিল কঠিন সমস্যায় কিন্তু আক্রান্ত ছিলেন এবং বর্তমানে কিন্তু ভালো আছে। তাই নিজেকে গিনেপিগ না বানিয়ে, নিজেকে নিয়ে এদিক ওদিকে ছোটাছুটি না করে, অর্থ নষ্ট না করে, সময় নষ্ট না করে, বিশ্বাসকে নষ্ট না করে চলে আসতে পারেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কারণ সত্যিকারের ট্রিটমেন্ট এখনো রয়েছে, আয়ুর্বেদ এখনো রয়েছে, এনবিপি এখনো রয়েছে, যারা কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের হাত থেকে রেহাই দিতে পারেন। অবশ্যই ডাক্তারবাবু আমাদের সঙ্গে রয়েছেন এবং উনি কিন্তু গুরুত্বপূর্ণ একটি অর্গান নিয়ে আলোচনা করছেন, সেটি কিডনি এবং কিডনি সিকেডি প্রবলেম। সব থেকে বড় প্রশ্ন যে আমরা তো ডাক্তার নই, আমরা সাধারণ মানুষ, কিভাবে বুঝবো যে সিকেডি বা কিডনির কোনো সমস্যা আমাদের আসছে? ডাক্তারবাবু সেই সিমটম গুলো একটু চিনে নেওয়ার দরকার আছে। সিকেডি যখন আমাদের হয়, মানে যখনই কিডনির কোনো রকম প্রবলেম আমরা ফেস করি, প্রথমে স্টার্টিংয়ে কিন্তু আমাদের কোনো রকম কিছু সিমটমস এরকম দেখায় না। কারণ যখন এটা স্টার্ট করে খুব হালকা কয়েকটা সিমটম থাকে, সেখান থেকে অনেক সময় বোঝা সম্ভব হয় না। কিন্তু যখন এটা স্টেজ বাড়ে তখন কিছু কিছু আলাদা আলাদা সিমটম দেখা যায়। যখন স্টার্টিং হয় তখন দেখা যায় যে একদম প্রাথমিক স্টেজে যে আমরা যখন ইউরিন করি তখন দেখা যায় যে সেখানেতে একটা ফতি ভাব, মানে একটা ফেনা ভাব এরকম থাকে। দ্বিতীয়ত হচ্ছে যখন আমাদের এটা স্টার্টিং হয় তখন দেখা যায় যে আমাদের এমনি ডেলি যতটা পরিমাণ আমরা জল ইনটেক করি ততটা পরিমাণ না, তার থেকে অল্প কম বা কিছুটা কম আমাদের ইউরিন সারা দিনের মধ্যে হচ্ছে। তার সাথে সাথে যখন দেখা যায় যে আমাদের শ্বাসকষ্ট একটু হালকা করে আরম্ভ হয়েছে, খুব বেশি নয়, এবং আমার সারা দিনের মধ্যে গা গুলানের একটা ভাব থাকে, কিছু খেলে একটুখানি ভমিটিং ভাব হয়, এবং দেখা যায় যে একটু উইকনেস লাগে। এবং তার সাথে সাথে যেটা মেন একদম প্রাথমিক স্টেজেতে দেখা যায় সেটা হচ্ছে আমরা যখন নিঃশ্বাস প্রশ্বাস নিই, একটা ফিসি মানে একটা মাছের আঁশের যেরকম গন্ধ হয় সেরকম একটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে একটা স্মেল এটা শুরুর দিকে দেখা যায়। তো এই যে ছোট্ট জিনিসগুলো হয়তোবা এই জায়গাতে বোঝা যায় না, সেই কারণের জন্য কি হয় যে স্টার্টিং যখন হয় তখন এই জিনিসটা ওইভাবে আসে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকেও যদি আপনারা একটুখানি মাইন্ডে রাখেন তাহলে দেখবেন এইগুলো যদি ম্যাচ করে তাহলে কিন্তু অবশ্যই আপনি আগে থেকে সজাগ হতে পারেন। তো এটা নিয়ে আলোচনা করবো, একদম আবার আমরা এই আলোচনায় ফিরবো। তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, আমি বায়াপুর থেকে গোপাল দাস বলছি। হ্যাঁ বলুন গোপাল বাবু, কি প্রবলেম? আমার স্ট্রোক হয়েছে মোটামুটি 16 থেকে 17 মাস হয়ে গেল। মোটামুটি আমি ফিজিওথেরাপি করার পর আমার পা সাইডটা পড়েছে। আমার ঘরের বন্ধ আমি হাঁটতে পারছি, কিন্তু পা হাতটা আমার কাজ হচ্ছে না, পা হাতে ভাঙলি দিনে একদম কাজ হচ্ছে না, পা হাতটা আমি অল্প অল্প তুলতে পারছি। আচ্ছা, আর বেশি তুলতে পারছি না, পা হাত এখনো কোনো কাজই করতেই পারছি না। ডাক্তারের কাছে আমার জানান যে এটা কতদিন আমি এটা মোটামুটি আজকে আছে সুস্থ হতে পারবো, এটা সেটা আমার জানা আছে। ভালো প্রশ্ন। আচ্ছা, কয়েকটা জিনিস আমাকে বলুন, আপনি কি এখন কোন রকম ওষুধ খাচ্ছেন? সুগার, প্রেসার, থাইরয়েড কোন রকম ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, আমি সুগারের ওষুধ খাই, প্রেসারের ওষুধ খাই। আচ্ছা, আর যে ওষুধ দিচ্ছিল আমি আর ওষুধ খাওয়া বন্ধ, কারণ কোনো কাজ হচ্ছে না বলে আমি ওষুধ খাওয়া বন্ধ করেছি। এখন সুগার আর প্রেসারের ওষুধটা আমি খাচ্ছি। আচ্ছা, মানে হার্টের কোন রকম ওষুধ এখন খাচ্ছেন না? না, হার্টের ওষুধ নেই, হার্টের ওষুধ খাইনি। আচ্ছা, সুগার আর প্রেসারটা কতদিন আছে? সুগার সুগারটা আছে অনেকদিন ধরেই, ধরুন 7-8 বছর। প্রেসারটাও যে স্ট্রোক হওয়ার পর প্রেসারটা পাওয়া হচ্ছে। স্ট্রোকটা হচ্ছে আমার ওই 16-17 মাস হয়ে গেল। 16-17 মাস, ঠিক আছে। আপনি শুনুন, আপনাকে বলে দিচ্ছি। এই সমস্ত পেশেন্টদের আমরা বারবারই বলি যে আমাদের কাছে যখন আসেন
তখন কিছু কিছু পেশেন্ট এরকম থাকেন যে ওনারা সেটা যে কোনো রকম রোগের জন্য, উনি হয়তো স্ট্রোক হয়েছেন সেই কারণের জন্য ওনার একটা দিক প্যারালাইসিস হয়েছে, এছাড়াও ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা অস্টিওআর্থারাইটিসের লাস্ট স্টেজ হোক, অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইসিস হোক, সোরিয়াটিক আর্থারাইটিস হোক, এরকম অনেক পেশেন্ট আছে যারা একদমই হাঁটতে চলতে পারে না। এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে এসেছে যারা কিন্তু ট্রিটমেন্টের পর নিজেরা হেঁটে এখান থেকে গেছেন। তো ওনার যে রোগ আছে, ওনার ক্ষেত্রে একটা কথাই বলবো যে ওনার স্ট্রোকের পরে একদিকে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গেছে। সেখান থেকে হয়তো কিছুটা রিকভারি হয়েছে, হয়তো ওনার পায়ের যেটা প্রবলেম ছিল সেইটা হয়তো রিকভারি হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন একটা করতে হবে। কারণ যদি আপনার হাতেরটা রয়ে যায় এবং পাটা যদি এখন আপনার মনে হয় যে হ্যাঁ একটু ফ্রি আছে, হাত যদি আপনার ঠিকঠাক মতো কাজ না হয় আবার কিন্তু নার্ভগুলোকে এফেক্টেড করবে এবং সার্কুলেশনটা আপনার কি হচ্ছে, ব্লাডের সার্কুলেশনটা হচ্ছে না, স্ট্রোক হয়েছে সেই কারণের জন্য একদিকের আপনার ব্লাডের সার্কুলেশনটা ঠিকঠাক হচ্ছে না। তো অবশ্যই এখান থেকে রিকভারি করা সম্ভব, কারণ আপনাকে যে ট্রিটমেন্টটা করতে হবে সেটা হচ্ছে আপনার নার্ভের মধ্যে আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হবে। যখনই আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক আসবে, নর্মালি আসবে, আপনি দেখবেন হাত পা আপনার কিন্তু নর্মাল ভাবে আপনি যেরকম নর্মাল লাইফ লিড করেন সেটা কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু তার জন্য আপনার যেটা ট্রিটমেন্ট প্রসেস, হয়তোবা অন্যান্য প্রাথমিক স্টেজের ট্রিটমেন্ট প্রসেস আলাদা, আপনার ক্ষেত্রে যে ট্রিটমেন্ট প্রসেস লাগবে সেটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে মেডিকেশন তো অবশ্যই লাগবে, মেডিসিন অবশ্যই লাগবে, তার সাথে সাথে পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা আপনার ক্ষেত্রে মাস্ট লাগবে এই কারণের জন্য, কারণ হচ্ছে ডিটক্সিফিকেশন এবং আমাদের নার্ভকে স্টিমুলেট, এই দুটো জিনিস একসাথে করতে হবে। তো দুটো জিনিস একসাথে করতে গেলে এই পঞ্চকর্ম জিনিসটা খুব কাজ করবে, কারণ এই পঞ্চকর্মের মধ্যে এমন কয়েকটা পার্ট আছে, এমন কয়েকটা জিনিস আছে যেগুলোতে দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার নার্ভগুলো স্ট্রং হবে, নার্ভগুলোর মধ্যে সার্কুলেশন আসবে। মেডিসিন তো ভেতর থেকে অবশ্যই কাজ করবে এবং এই নার্ভগুলো যখনই আপনার স্ট্রং হবে তখন দেখবেন আপনি আস্তে আস্তে হাতের মধ্যে জোর পাচ্ছেন, পায়ের মধ্যেও জোর পাচ্ছেন, আপনি স্টেপ ফেলতে পাচ্ছেন, হাতে করেও জিনিসপত্র আপনি তুলতে পাচ্ছেন। এর সাথে সাথে কিছু এক্সারসাইজ আছে, কিছু যোগা আছে, তো সেটা স্টেপ বাই স্টেপ। তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনি একসাথে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই জায়গা থেকে আপনার রিকভারি হওয়া অবশ্যই সম্ভব। তো এটা আপনি যতটুকুনি আমার কাছে কমপ্লেন করলেন আপনার রোগ সম্বন্ধে, সেই অনুযায়ী আমি আপনাকে অ্যাডভাইসটা দিলাম। কিন্তু মেন জিনিস হচ্ছে আপনার পুরো হিস্ট্রিটা আমাদের একবার দেখতে হবে। স্ট্রোক হয়েছিল, আপনার কত পার্সেন্ট এখন ফাংশন আছে, কোন কোন নার্ভের ওপর আপনার এফেক্ট হয়েছে, প্লাস আপনার কি কি ওষুধ চলেছিল, সেই সমস্ত জিনিসগুলো একবার দেখতে হবে। তাই আপনাকে একটাই সাজেশন করবো, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, কিন্তু যতক্ষণ না আপনি আসছেন আপনার রিপোর্টসগুলো এনে দেখাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে বলতে পারবো না যে এক্স্যাক্টলি আপনার কত দিন লাগবে। তো এটা নিয়ে একদমই ঘাবড়াবেন না, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, করে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। প্রিভিয়াস যা সমস্ত হিস্ট্রি আছে আপনার ট্রিটমেন্ট বইয়ের এবং যা সমস্ত প্রেসক্রিপশন আছে বা কারেন্ট যে সমস্ত প্রেসক্রিপশন আপনি খাচ্ছেন সুগারের জন্য, প্রেশারের জন্য, কারেন্ট একটা সুগারের রিপোর্ট করান। প্রেশার আপনি এখানে আসার আগে 3 দিন কন্টিনিউ একটুখানি মেপে নিন, মেপে আপনি সেইটাকে নিয়ে আসুন, আনলে আমরা দেখে আপনাকে অ্যাডভাইস করে দেবো যে আপনি কতদিনের মধ্যে সুস্থ হবেন। একদম। কিছু কিছু ক্ষেত্রে যেমন মডার্ন ট্রিটমেন্টের একটা বড় দায়িত্ব থাকে যে হঠাৎ করে আপনার সেরিব্রাল বা হার্ট অ্যাটাক হলো, তখন স্বাভাবিক আপনাকে হসপিটালে অ্যাডমিট হতেই হবে, কিন্তু তারপরের যে পদ্ধতিটা, তারপরের যে সময়টা, তারপরের যে কর্মকাণ্ডটা, সেটার জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। প্রচুর মানুষ বলেন যে আমার সেরিব্রাল হয়ে গেছে, একটা দিক পড়ে গিয়েছে, ডাক্তারবাবু দীর্ঘদিন ফিজিওথেরাপি করছি, কোনো কাজ হচ্ছে না, এনবিপি তেলে কাজ হবে? অবশ্যই হবে, কারণ এটা প্রমাণিত সত্য যে প্রচুর মানুষ এনবিপিতে এসে কিন্তু তারপর তাদের যে পড়ে যাওয়া দিকগুলো বা প্যারালাইসিস হয়ে যাওয়া দিকগুলোকে কিন্তু আবার আগের জায়গায় নিয়ে আসতে পেরেছেন। যতটা ম্যাক্সিমাম ভালো করা সম্ভব সেটা কিন্তু করতে পেরেছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই আপনাকে দাদা এবং সকলকে বলবো, স্ক্রিনে যাচ্ছে ফোন নাম্বার, যদি এরকম কোনো সমস্যা আপনার বা আপনার পরিবারের কারোর থাকে বা আপনার চেনা পরিচিত কোনো মানুষের থাকে, এনবিপিতে কিন্তু তারা যোগাযোগ করতে পারে, এই অ্যাডভাইস আপনি দিতেই পারেন। কে আছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি মেঘালয় থেকে সৌরভ দাস। হ্যাঁ বলুন সৌরভ, কি প্রবলেম? আমার প্রবলেমটা হচ্ছে আমার পেটের নাভির কাছে মানে একটা জিনিস যেরকম আটকে যায় এবং মানে ব্যথা হয়। আচ্ছা, একটু তাদের কাছে একটু জানতে।
ওকে। আচ্ছা, নাভির কাছে ব্যথা করে, নাভি কি কোনো রকম ফুলে থাকে এরকম কিছু? না স্যার, কোনো অসুবিধা হয় না স্যার। এমনি যেমন চেষ্টা ফেলে খাওয়ার সময় একটু হয়, তো খাবার খেয়ে নিলে যখন যেমন একটা রক জায়গায় মানে লাগে। আচ্ছা, তো আপনার এই যে প্রবলেমটা হচ্ছে এটা কতদিন হচ্ছে? স্যার প্রায় 2-3 মাস ধরে হচ্ছে। তো 2-3 মাস ধরে যখন আপনার এরকম প্রবলেম হচ্ছে, আপনার একটা সাধারণ জিনিস যে আমাদের পেটের মধ্যে যদি কোনো রকম প্রবলেম হয় তো সেটা তো বাইরে থেকে এইভাবে বলা সম্ভব নয়, তাহলে তো আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি করে নিতে হতো, তাই না? করা হয়নি স্যার, সবসময় হয় না স্যার, যখন মানে যখন খাবার খেয়ে নিই যখন। আচ্ছা, চেষ্টা যখন জ্বরে পায়। ঠিক আছে, তাও ট্রিটমেন্টটা তো করতে হবে, তাই না ডাক্তারবাবু? যেটা বলছেন সেটাই করতে হবে, শুনুন আপনি। দেখুন, মেন জিনিস হচ্ছে কিছু কিছু জিনিস থাকে, এই যে যেমন আপনি বলছেন আপনার নাভির কাছটাতে একটা ব্যথা থাকে, যখন আপনি খাবার খান তখন ব্যথা হয়, যখন আপনি ইউরিনে যান তখন ব্যথা হয়। তো ভেতরে নাভির কাছে ব্যথা অনেক কারণের জন্য হতে পারে। যদি ভেতরে কোনো রকম গ্রোথ থাকে, কোনো রকম যদি আম্বেলিক্যাল গ্রোথ থাকে, কোনো রকম যদি নাভির নিচের পোর্শনে যদি কোনো রকম গ্রোথ থাকে, বা যদি কোনো রকম টিউমার ফরমেশন হয়, সেখান থেকে এই প্রবলেমটা আসতে পারে। কিংবা অনেক সময় দেখা হয় যদি এই জিনিসগুলো না থাকে, সেটা কখন বুঝবো? যে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি করব। কারণ যতক্ষণ না পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফি করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতে পারবো না যে ভেতরে আপনার কোন রোগটা আসছে। তাই একটা যখন প্রবলেম আপনার ভেতরে হচ্ছে, পেটের ভেতরেতে কোনো রকম সমস্যা হচ্ছে, আগে আপনি সেটাকে ফেলে না রেখে আপনি ঠিক আছে, আপনি 1 মাস দেখলেন যে হ্যাঁ ঠিক আছে 1 মাস কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা, কিন্তু 1 মাস থেকে যখন 2 মাস গেল, 3 মাস গেল, তখন কিন্তু আর ফেলে রাখা কোনো রকম দরকার নেই, বা এটা ফেলে রাখাটাও ঠিক নয়। তো অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাফি করুন, এবং সেই রিপোর্ট যদি নর্মাল থাকে তখন আমরা অন্যদিকে ভাববো। কারণ নাভির ওখানে ব্যথা কিন্তু অনেক সময় আমাদের যদি পেটের মধ্যে কোনো রকম কৃমি হয় সেই কারণের জন্য কিন্তু ব্যথা হতে পারে। কিন্তু তার আগে আমরা সব সময় দেখে নেবো যে একদম পুরোপুরি ভাবে যে আপনার এই যে রোগটা হচ্ছে সেটা একদম টোটালি সব দিকটা থেকে তার কারণটাকে আমরা দেখে নেবো, তখন দেখবেন একটা কারণ পেয়ে যাব। তো আপনি একটা কাজ করুন, একবার আল্ট্রাসোনোগ্রাফি একটা করুন, করে সেই রিপোর্টটা নিয়ে মেছেদা থেকে বলছেন, মেছেদাতেই আমাদের চেম্বার আছে, সেই রিপোর্টটা নিয়ে গিয়ে একবার দেখান, হেল্পলাইন নাম্বারে ফোন করুন, সামনেই আমাদের ডেট আছে, সেখানেতে বলে দেবেন, নিয়ে এসে একবার দেখান, এবং আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি কোনো প্রবলেম থাকে তারপর তো সলিউশন আপনাকে দিয়ে দেবে, এবং যদি না থাকে তারপরেও আপনাকে গাইড করে দেবে যে আপনার কি হয়েছে এবং কিভাবে এই জিনিসটা থেকে সারতে পারে। একদম, এবং সে কারণে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। 9830235527 বা 37 এই দুটি নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। সামনের নতুন চেম্বারের ওপেনিং কিন্তু রয়েছে, তার মধ্যে কিন্তু বনগাঁ অন্যতম। 18ই আগস্ট বনগাঁ চেম্বারের ওপেনিং। যারা বনগাঁর দিক থেকে অনুষ্ঠান দেখছেন, অর্থাৎ বিরা, গুমা, হাবড়া, অশোকনগর, বনগাঁ বা গোবরডাঙ্গা, তারা কিন্তু অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন 18ই আগস্টের জন্য। মধ্যমগ্রাম চেম্বারে এতদিন যারা যোগাযোগ করতেন ওই দিক থেকে, মানে কর্ডল্যান্ডের দিক থেকে, তারা কিন্তু এখন অবশ্যই বনগাঁতেই যোগাযোগ করতে পারবেন। সে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং বনগাঁ চেম্বারে কিন্তু যোগাযোগ করুন। তাছাড়া প্রত্যেকটি জায়গায় চেম্বার রয়েছে, কলকাতায় রয়েছে, হাওড়ায় রয়েছে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বড় শহরে কিন্তু চেম্বার রয়েছে, এবং পশ্চিমবঙ্গের বাইরে যেরকম দিল্লিতে রয়েছে, গুয়াহাটিতে রয়েছে, আসামে রয়েছে, মানে বিভিন্ন জায়গায়, আরো কলকাতা এবং হাওড়া থেকে অনেক দূরবর্তী স্থানে কিন্তু চেম্বার রয়েছে। এই চেম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে পারেন। আজকে হাতে সময় একদম সংক্ষিপ্ত, তবে কিডনি নিয়ে আমরা আলোচনা করছিলাম। কিডনি কেন, যে কোনো গুরুত্বপূর্ণ অর্গানের জন্য কিন্তু অবশ্যই রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যোগাযোগ করবেন, ট্রিটমেন্ট করুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। আজকে এই পর্যন্তই। অবশ্যই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।